আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি ক্রোমোজোম টপিকটা শুরু করছি। এটার অলরেডি তোমার পার্ট 1 আর পার্ট 2 ভিডিও হয়ে গেছে। তো টপিকটা আসলে অনেক বড়, এই জন্য তোমার দুইটা ভিডিওতেও খাবার করা পসিবল হয় নাই। তোমার দ্বিতীয় ভিডিওটা যদি একটু বেশি বড় করতাম তাহলে হয়তো দুইটা ভিডিওতে হয়ে যেত, বাট আমি ভিডিওগুলো বেশি বড় করতে চাচ্ছি না, এই জন্য তোমার এটাকে তোমার তিন ভাগে ভাগ করছি। পার্ট 1 আর পার্ট 2 ভিডিও শেষ, তো আজকে আমরা পার্ট 3 ভিডিও নিয়ে মানে ক্রোমোজোমের পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করবো। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হলো ক্রোমোজোম। তো আজকে আমরা ক্রোমোজোম টপিকটা শেষ করবো। অলরেডি দুইটা ক্লাস তোমার এই ক্রোমোজোম টপিকের উপরে নেওয়া হয়ে গেছে। তো আজকে আমরা ক্রোমোজোম টপিকটা শেষ করবো। অলরেডি আমরা ক্রোমোজোম সম্পর্কিত অনেক কিছু পড়ে ফেলেছি, এর ভৌত গঠন কিরকম হয়, এই ক্রোমোজোম সম্পর্কে কিছু তথ্য দেন, ক্রোমোজোমের প্রকারভেদ দেন। মানে ক্রোমোজোম টপিকের মধ্যে তোমার পাঁচটা হলো ছক আছে, এই পাঁচটা ছক অনেক কিছু আমরা ক্রোমোজোমের সম্পর্কে পড়ে ফেলছি। আজকে আমাদের মূলত দুইটা টপিক পড়া লাগবে, একটা হলো তোমার ক্রোমোজোমের রাসায়নিক গঠন, আরেকটা হলো তোমার ক্রোমোজোমের কাজ। তো এই দুইটা টপিক আজকে আমরা পড়বো। তো আমি অলরেডি আমার পার্ট 1 ভিডিওতে তোমার ক্রোমোজোমের পুরা টপিকটাই A to Z আমি দাগিয়ে দিছি। পার্ট 1 ভিডিওতে আর কিছু টপিক আলোচনা করছি এবং পার্ট 2 তে কিছু টপিক আলোচনা করছি। তো তোমার পার্ট 2 ভিডিওর লাস্টে আমরা ক্রোমোজোমের প্রকারভেদটা কমপ্লিট করছিলাম। তোমার লাস্টে হলো দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণ অনুযায়ী ক্রোমোজোমের দুইটা প্রকার, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। এই টপিকটা তোমার লাস্টে পড়াইছিলাম। তো আজকে আমাদের টপিক হলো তোমার ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তো আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে একটু পড়ালেখা করব। তো ক্রোমোজোমের রাসায়নিক গঠনে যদি আমরা আসি, তাহলে ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম হলো তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে। ক্রোমোজোম হলো তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে। তার মানে নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? নিউক্লিয়াসের রাসায়নিক গঠন কি? নিউক্লিয়াসের রাসায়নিক গঠন হলো নিউক্লিয়াস মেইনলি তোমার দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হলো নিউক্লিক অ্যাসিড, আর কি থাকে, আরেকটা হলো তোমার প্রোটিন। এই দুইটা জিনিস নিয়ে তোমার হলো কি নিউক্লিয়াস গঠিত। তো নিউক্লিয়াস যেহেতু নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন নিয়ে গঠিত, তোমার ক্রোমোজোমও মেইনলি তোমার এই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন নিয়ে গঠিত। বাট স্পেসিফিকলি স্পেসিফিকলি তোমার নিউক্লিক অ্যাসিডের মধ্যে মূলত ডিএনএটাই তোমার ক্রোমোজোমের মধ্যে ম্যাক্সিমাম কি থাকে, ক্রোমোজোমের মধ্যে ম্যাক্সিমাম তোমার ডিএনএটা থাকবে। অর্থাৎ ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে, ঠিক আছে, বাট আর এন এর পরিমাণ খুব খুব কম। আর আমি তোমাদেরকে আগে বলছি বায়োলজি অলওয়েজ তোমার ম্যাক্সিমাম জিনিসটা নিয়েই কাজ করে। তো বায়োলজি কি, ডিএনএ মূলত মেইনলি কি থাকে, মেইনলি ডিএনএ থাকে। এখন প্রোটিনের মধ্যেও তোমার দুই টাইপের প্রোটিন থাকে। তো একটা হলো হিস্টোন প্রোটিন আর একটা হলো নন হিস্টোন প্রোটিন। তো মেইনলি মেইনলি তুমি ক্রোমোজোমের মধ্যে হিস্টোন প্রোটিনটা পাবা। এখন এইগুলার পরিমাণ কিরকম, এই পরিমাণটা যদি আমি তোমাদেরকে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এইগুলা কত পরিমাণে থাকে। অর্থাৎ তুমি যদি একটা ক্রোমোজোম হিসাব করো, একটা ক্রোমোজোমকে যদি তুমি 100% ধরো, অর্থাৎ এর রাসায়নিক সংযুক্তি যদি 100% ধরো, তার মধ্যে তুমি 45% ডিএনএ পাবা আর 45% হিস্টোন প্রোটিন পাবা। তার মানে বুঝতে পারছো যে ক্রোমোজোমের 90% তোমার এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন কাভার করতেছে, আর বাকি 10%-এর মধ্যে তোমার নন হিস্টোন প্রোটিন, আরএনএ, আরো যা দুনিয়ার যা কিছু আছে সব বাকি 10%-এর মধ্যে রয়েছে। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে 90% কে কাভার করতেছে, ডিএনএ আর হিস্টোন প্রোটিন। এই জন্য তোমার ক্রোমোজোম বলা হয়েছে যে ক্রোমোজোম হলো কি দ্বারা গঠিত, ক্রোমোজোম হলো তোমার ক্রোমাটিন দ্বারা গঠিত। এখন ক্রোমাটিন হলো একটা যৌগ, যেটাকে বলা হয় তোমার ডিএনএ হিস্টোন প্রোটিন যৌগ বা ডিএনএ প্রোটিন যৌগ এখানে বলা হয়েছে, বাট মেইনলি ওটা হলো ডিএনএ হিস্টোন প্রোটিন যৌগ। তো এই ক্রোমোজোমটা মেইনলি ক্রোমাটিন দ্বারা গঠিত, যেটা মূলত ডিএনএ আর হিস্টোন প্রোটিনের একটা কম্বিনেশন। বাট আমরা যদি রাসায়নিক সংযুক্তিতে যাই, কারণ আর 10% তো কিছু জিনিস আছে, তো আমরা যদি একদম স্পেসিফিকলি বা 100% অ্যাকুরেসি ওইখানে যাই, তাহলে ওইখানে গেলে আমাদের নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন কথাটা বলা লাগবে, কারণ এখনো কিন্তু 10% বাকি আছে। তো এই 10%-এর মধ্যে তোমার আরএনএ থাকবে, নন হিস্টোন প্রোটিন থাকবে, আর কিছু আয়ন টায়ন এইগুলা থাকবে। এই হলো মেইনলি তোমার ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মানে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিলাম। মনে আমরা এখন তোমার বইতে যেভাবে আলোচনা করে এসেছে আমরা ওইভাবে আলোচনা করবো, আলাদা আলাদা হয়ে তোমার নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন এই দুইটা টপিক আলাদা আলাদা হয়ে তোমাদেরকে একটা ধারণা দিই। তো প্রথম টপিক কি, প্রথমে আসি আমরা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড তো নিউক্লিক অ্যাসিড কি কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে হলো তোমার ডিএনএ আর আরএনএ। তো প্রথমে আমরা ডিএনএ সম্পর্কে একটু আলোচনা তোমার বইতে করা আছে। তো আমি এখানে তোমার ডিএনএ টপিকটা পুরাটাই ইম্পর্টেন্ট, বাট আমি তোমার অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দাগাই দিইনি। কেন দাগাই দিইনি? কারণ পরে তোমার একটা টপিক আছে, অর্থাৎ তোমরা যখন ক্রোমোজোম টপিকটার পরে যাবে, পরে একটা টপিকই আছে তোমার নিউক্লিক অ্যাসিড। তো ওইখানে ডিএনএ আরএনএ সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দিয়ে আছে। অর্থাৎ এখানেও যা পড়বা ওইখানেও সেম জিনিসই পড়বা। তো ওইখানে জিনিসটা আরো গুছাই দিয়ে আছে, এর জন্য আমি কিছু কিছু টপিক বাদ রাখছি, ইম্পর্টেন্ট জিনিসই তোমাদেরকে দাগাই দিইনি, কারণ তোমরা ওইখানে যে ওই জিনিসগুলো ভালো মতো গুছাই পড়ে নিবা, মানে আমি পড়াই দিব না। তো আমরা ডিএনএ, তো এখান থেকে আপাতত আমাদের কি কি জানা লাগবে? এখান থেকে আমাদের জানা লাগবে হলো ডিএনএ। ডিএনএ হলো ডিএনএ পূর্ণরূপ হলো, পূর্ণরূপটাও জানা লাগবে। তো ডিএনএ এর পূর্ণরূপ কি, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কি? এটা হলো তোমার ডিএনএ এর পূর্ণরূপ। তো এই পূর্ণরূপটা আমাদের জানা লাগবে। দেন দ্বিতীয়ত একটা এমসিকিউ দেওয়া আছে যে ক্রোমোজোমের মানে স্থায়ী উপাদান। এখন ক্রোমোজোমের স্থায়ী উপাদান, ক্রোমোজোমের গাঠনিক উপাদান, তো এইগুলা কি? এইগুলা তো তোমার মেইনলি, অর্থাৎ মেইনলি বলতে ধরো এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে তোমার মেইনলি ডিএনএ আর হিস্টোন প্রোটিনই থাকে। আর এই যে বাকি যারা আছে এরা থাকে থাকে না, আবার কোনো সময় থাকে আবার কোনো সময় থাকে না, এরকম মানে এদের কোনো স্থায়িত্ব নাই। এদের কোনো স্থায়িত্ব নেই, অর্থাৎ এরা পার্মানেন্ট নাই, এরা আছে নেই, আবার থেকে যাবে থাকবে না, এর কোনো ঠিক ঠিকানা নেই। এর জন্য তোমার বলা হয়েছে যে ডিএনএ কি? ডিএনএ হলো ক্রোমোজোমের স্থায়ী উপাদান। ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান। আসলে শুধু ডিএনএ না, তোমার শুধু ডিএনএ না, তোমার হলো তোমার যদি বলে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, ক্রোমোজোমের স্থায়ী উপাদান, অর্থাৎ গাঠনিক উপাদান, অর্থাৎ ক্রোমোজোমের গাঠনিক উপাদান আর স্থায়ী উপাদান, তো এরকম কিছু যদি বলা থাকে, এই 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 জিনিসটার অ্যান্সার হলো তোমার ডিএনএ আর হিস্টোন প্রোটিন। ডিএনএ আর হিস্টোন, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আর প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন। তো এই দুইটা হলো কি? এই দুইটা হলো তোমার ক্রোমোজোমের কি আছে? এই দুইটা হলো ক্রোমোজোমের স্থায়ী উপাদান, গাঠনিক উপাদান। এরকম যদি তোমার এমসিকিউ আসে বা তোমার বলা হয়, তাহলে আমরা আমরা বুঝবো, মানে তোমরা অ্যান্সার করবা যে ক্রোমোজোমের স্থায়ী উপাদানকে ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ক্রোমোজোমের গাঠনিক উপাদানকে ডিএনএ হিস্টোন প্রোটিন। বুঝেছো? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে এখানে তোমার শুধু বলা আছে যে কি ডিএনএ হলো ক্রোমোজোমের প্রকৃত স্থায়ী উপাদান। হ্যাঁ, ডিএনএ স্থায়ী উপাদান, হিস্টোন প্রোটিনও স্থায়ী উপাদান। তার পরের পৃষ্ঠায় দেখো, পরের পৃষ্ঠায় দেখবে একটা ছক আছে। তো ওই ছকে দেখবা লেখা আছে যে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে হিস্টোন প্রোটিন, ছকের ভিতরে লেখা আছে। তো শুধু হিস্টোন প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে কাজ করে না, হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএও গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ স্থায়ী উপাদান ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, গাঠনিক উপাদান ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, অর্থাৎ একত্রে তারা কি? একত্রে তারা হলো ক্রোমাটিন। ক্রোমাটিন। এই জন্য তোমার এই দুইটা জিনিসের উপরে এত বেশি জোর দেওয়া হয়েছে, কারণ তোমার আরএনএ আর হলো নন হিস্টোন প্রোটিনের মানে তেমন একটা তোমার স্থায়িত্ব ক্রোমোজোমের মধ্যে নেই। তো এই জিনিসটা তোমাদেরকে জানালাম। নেক্সটে কি আছে? নেক্সট কতটুকু ডিএনএ আছে এটা বলা আছে। তো অলরেডি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কি ক্রোমোজোমের কত, ক্রোমোজোমের তোমার 45%ই হলো কি 45% ডিএনএ। ক্রোমোজোমের টোটাল মানে ক্রোমোজোমের মধ্যে তুমি 45% ডিএনএ পাবা। তো এই জিনিসটা তুমি একটু জেনে রাখো, অলরেডি একবার বলছি। তারপরে আরেকটা কথা কি বলছে? আরেকটা কথা বলছে হলো যে ক্রোমোজোমের ডিএনএ এবং এই যে ক্রোমোজোমের যে ডিএনএ, ক্রোমোজোমের ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ক্রোমোজোমের ডিএনএ আর হিস্টোন প্রোটিনের একটা অনুপাত দিয়ে আছে। অনুপাতটা কত? অনুপাতটা হলো তোমার 1:1, 1:1, অর্থাৎ যতটুকু ডিএনএ থাকবে ততটুকু হিস্টোন প্রোটিন থাকবে। তো আমরা অলরেডি জেনে গেছি যে কি তোমার হলো ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন কতটুকু আছে? 45% আছে, শতকরা 45 ভাগ, অর্থাৎ 45% আছে। তার মানে তুমি, আমি কি এটা বলতে পারি না ডিএনএ যদি 45% থাকে তাহলে হিস্টোন প্রোটিনও 45%? কেন? কারণ কি দুইটার অনুপাত হলো 1:1, অর্থাৎ এরা যা হবে ওইটা তাই হবে, দুইটার পরিমাণ একদম সেম থাকবে কারণ তাদের অনুপাত সেম। তার মানে কি হিস্টোন প্রোটিনও তোমার এই ক্রোমোজোমে কি আছে? ক্রোমোজোমে 45% হিস্টোন প্রোটিন আছে। এই হলো আরেকটা সংযুক্ত আমরা শিখলাম। তার মানে কি 45% ডিএনএ থাকবে, 45% হিস্টোন প্রোটিন থাকবে, তাদের অনুপাত কত হবে? 1:1 হবে। ক্রোমোজোমের স্থায়ী এবং গাঠনিক উপাদান হলো হিস্টোন প্রোটিন। আর এখানে আরেকটা তোমার হলো দিয়ে আছে, মানে স্থায়ী আর গাঠনিক উপাদান হিস্টোন প্রোটিন ও ডিএনএ। আর এখানে আরেকটা কথা তোমার বলা আছে যে জীবে, অর্থাৎ জীবের দেহে কিন্তু ডিএনএ আছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা তোমার বলা আছে, তো জীবের দেহ, অর্থাৎ জীবের দেহ বলতে আমাদের দেহ বা জীব কোষ বলো। তো জীব কোষে তোমার ডিএনএ থাকে। এখন জীব কোষে যে শুধু নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে এরকম না, জীব কোষে কিন্তু তোমার এই যে আমি তোমাদেরকে যখন মাইটোকন্ড্রিয়া পড়াইছিলাম তখন বলছিলাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে। তখন হলো প্লাস্টিড পড়াইছিলাম, বলছিলাম যে প্লাস্টিডের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে। তো জীবে কিন্তু শুধু নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে না, আরো কোনো কিছু কিছু জায়গায় ডিএনএ থাকে, বাট নিউক্লিয়াসের মধ্যে মেইনলি তোমার সব হলো ডিএনএ, ম্যাক্সিমাম ডিএনএ তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো নিউক্লিয়াসের কোথায় ডিএনএ থাকে? নিউক্লিয়াসের ক্রোমোজোমে ডিএনএ থাকে। নিউক্লিয়াসের ক্রোমোজোমে আমাদের দেহের ম্যাক্সিমাম ডিএনএ থাকে। আর সামান্য একটু তোমার মাইটোকন্ড্রিয়াতে আছে, প্লাস্টিড আছে, সাইটোপ্লাজমে আছে, সামান্য একটু আছে, বাট ম্যাক্সিমাম কোথায় পাবা? ম্যাক্সিমাম কিন্তু তুমি নিউক্লিয়াসের মধ্যেই পাবা। তো এখানে কথা আছে, তো নিউক্লিয়াস স্পেসিফিকলি যদি বলো তাহলে নিউক্লিয়াসের ক্রোমোজোমে। তো এখানে একটা লাইন বলা আছে যে জীবের প্রায় 90% ডিএনএ ক্রোমোজোমে থাকে। তো আমি তোমাদেরকে বলছি যে জীবের ম্যাক্সিমাম ডিএনএ কোথায় থাকে? ম্যাক্সিমাম ডিএনএ ক্রোমোজোমে থাকে। তো মানে নিউক্লিয়াসে থাকা, নিউক্লিয়াসে থাকা মানে ক্রোমোজোমে থাকা। তো মানে এখন স্পেসিফিকলি কতটুকু থাকে ওই জিনিসটা তোমার এখানে বলে দিচ্ছে যে জীবের জীবের তোমার 90% ডিএনএ কোথায় থাকে? 90% ডিএনএ তোমার ক্রোমোজোমে থাকে। তাহলে জীবদের যতটুকু ডিএনএ আছে তার 90%ই কোথায় পাবা? তার 90% হলো তোমার ক্রোমোজোমে থাকে। এই জিনিসটা কিন্তু মানে তেমন কঠিন কিছু না।
আমরা নর্মালি মানে আমাদের নর্মাল সেন্সে এই জিনিসটা বুঝতে পারি যে কি জীবের তোমার 90% ডিএনএ কোথায় থাকবে, ক্রোমোজোমে থাকবে। কারণ ক্রোমোজোম মেইনলি ডিএনএ আর প্রোটিন দ্বারাই গঠিত, কারণ ক্রোমোজোমে 45% ডিএনএ, 45% হিস্টোন প্রোটিন, অর্থাৎ সব ডিএনএ ম্যাক্সিমাম ডিএনএ কোথায় আছে, ম্যাক্সিমাম ডিএনএ তোমার ক্রোমোজোমে আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। তো এই হলো আরেকটা জিনিস। দেন আমরা তারপরে তোমার কি আছে, তারপরে তোমার আরএনএ আলোচনা করা হয়েছে, তো আমরা আরএনএ সম্পর্কে একটু জানি। তো আরএনএ সম্পর্কে তোমার আলোচনা করা হয়েছে, তো এখানে তোমার আরএনএ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে তোমার আরএনএ এর পূর্ণ রূপটা দিছে। তো আরএনএ তুমি যদি ডিএনএ এর পূর্ণ রূপ জানো তাহলে আরএনএ এর পূর্ণ রূপ মনে রাখা কোনো বিষয় হবে না। ডিএনএ এর পূর্ণ রূপ কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমার শুধু কি ডিঅক্সি ওয়ার্ডটা বাদ দেওয়া লাগবে, এই যে ডিঅক্সি এতটুকু ওয়ার্ডটা বাদ দেওয়া লাগবে, এই ওয়ার্ডটুকু বাদ দিলেই তোমার আরএনএ এর পূর্ণ রূপ তুমি পেয়ে যাবে। কি পাবে, এই যে ডিঅক্সি বাদ দিয়ে দাও তাহলে কি পাচ্ছ, রাইবো পরের টুক নিউক্লিক অ্যাসিড, সেম ডিএনএ এর মতো, জাস্ট আরএনএ এর পূর্ণ রূপ কি, রাইবো নিউক্লিক অ্যাসিড। এতটুকু তাহলে পূর্ণরূপটা আমরা শিখলাম। দেন পূর্ণরূপ শিখার পরে এই যে ক্রোমোজোমে আরএনএ কতটুকু থাকে, আমরা তো জানলাম যে ডিএনএ কতটুকু থাকে, ডিএনএ থাকে হলো 45%, হিস্টোন প্রোটিন থাকে 45%, আর হলো 10% বাদ আছে। তো এই 10%-এর মধ্যে তোমার ক্রোমোজোমে আরএনএ কতটুকু থাকবে, আরএনএ থাকবে হলো তোমার 0.2 থেকে 1.4%, 0.2 থেকে 1.4%, 0.2 থেকে 1.4% হলো আরএনএ। তো এটা আমাদের একটু জানা লাগবে যে কতটুকু আরএনএ আছে, 0.2 থেকে 1.4% আরএনএ আছে। তো এই 10%-এর মধ্যে 0.2 থেকে 1.4% তুমি আরএনএ পাবা। তো এখানে তোমার ওরাই বলে দিচ্ছে কি আরএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয়। তাহলে মানে কি, আরএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান নাই মানে এটা ক্রোমোজোমে কখনো থাকবে কখনো থাকবে না, এর কোনো মানে পার্মানেন্ট, এটা পার্মানেন্ট কোনো জিনিস না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এইরকম একটা জিনিস। এর জন্য বলছে কি এটা হলো ক্রোমোজোমের স্থায়ী উপাদান নাই। ক্রোমোজোমের স্থায়ী উপাদান কারা, স্থায়ী উপাদান হলো ডিএনএ আর হিস্টোন প্রোটিন। সব প্রোটিনও কিন্তু না, শুধুমাত্র হিস্টোন প্রোটিন, তার মানে স্থায়ী উপাদান নয়, এটা ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয়। তো এই জিনিসটা আমরা একটু জানলাম। দেন কি আছে, দেন হলো তোমার আচ্ছা ওইখানে তোমার ডিএনএ তে একটা জিনিস বাদ দিয়েছিলাম, একটা পয়েন্ট, যে ডিএনএ কি, ডিএনএ হলো তোমার দ্বিসূত্র বিশিষ্ট। ডিএনএ কেমন, ডিএনএ এর গঠনটা কেমন, এটা হলো তোমার দ্বিসূত্র বিশিষ্ট, দ্বিসূত্র বিশিষ্ট। আর কেমন, সর্পিলাকার, দ্বিসূত্র বিশিষ্ট সর্পিলাকার, অর্থাৎ কি সাপের মতো, অর্থাৎ এই যে একটা সূত্র, এই আর একটা সূত্র, কিন্তু সূত্র দুইটা কিরকম, এই যে এরকম সাপের মতো, এটা কিন্তু সাপের মতো। আবার কি দুইটা সূত্রে একজন আরেকজনের সাথে পেঁচায় রাখে, অর্থাৎ সাপের মতো পেঁচায় রাখে, এর জন্য ডিএনএ এর গঠনটা কেমন, দ্বিসূত্র বিশিষ্ট সর্পিলাকার। ডিএনএ এর গঠন কি, দ্বিসূত্র বিশিষ্ট সর্পিলাকার। তাহলে আরএনএ এর গঠন কেমন, আরএনএ এর গঠন হলো এক সূত্র বিশিষ্ট, এক সূত্র বিশিষ্ট, অর্থাৎ এই যে একটা সূত্র, শুধুমাত্র এই একটা সূত্র নিয়ে আরএনএ গঠিত হয়। বা ডিএনএ এর জন্য দুইটা সূত্র সর্পিল আকারে পেঁচানো লাগে, তাইলে ওটা ডিএনএ হবে। বাট একটা সূত্র থাকলে ওটাকে আমরা আরএনএ বলবো। আরএনএ হলো তোমার এক সূত্র বিশিষ্ট, এতটুকু আমরা জানলাম। তো এতটুকু আমাদের আরএনএ সম্পর্কে আপাতত জানলেই হচ্ছে, আপাতত আরএনএ সম্পর্কে এতটুকু জানাটাই না। দেন তোমার আরেকটা জিনিস এখানে বলা আছে, তো তোমাদেরকে নিচে আরেকটা জিনিস আমি দাগাই দিছি, কি দাগাইছি, তোমার প্রোটিন। তো প্রোটিন এখানে কি বলছে, এখানে বলছে যে ক্রোমোজোমে কি আছে, ক্রোমোজোমে তোমার 45% প্রোটিন আছে, সরি 45 না 55%, তোমার ক্রোমোজোমে কতটুকু প্রোটিন আছে, 55% প্রোটিন আছে। তো 55% প্রোটিন আছে। এখন কথা হলো কি, কথা হলো তুমি জানো ডিএনএ 45% আছে, তো ডিএনএ 45% আছে, 45% বাদে বাকি যতটুকু আছে অতটুকু হলো কি 55% তোমার প্রোটিন আছে। এখন এর ভিতরে আরএনএ আছে, তো আরএনএ দেখো তুমি পার্সেন্টেজটা তো জানছোই, 0.2 থেকে 1.4%, মানে একদমই কম। তো এর ভিতরে তোমার হলো ওই ডিএনএ এর ওই পার্সেন্টেজের মধ্যেই ওই তোমার আরএনএ কে ধরা হয়, মানে ওটাকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না। তো বাকি 55%, অর্থাৎ 45% ডিএনএ আছে আর 55% প্রোটিন আছে, আরএনএ কে ওরকম ভাবে ধরা হয় না, কারণ আরএনএ পরিমাণ খুবই কম। তো এই 55% প্রোটিন আছে। এখন ওইখানে তোমার একটা কথা বলে দিছে কি, হলো ক্রোমোজোমে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত কত, 1:1। ডিএনএ 45% তুমি জানো, তাহলে হিস্টোন প্রোটিন কতটুকু হবে, হিস্টোন প্রোটিন হবে 45%, কারণ দুইটা অনুপাত। তাহলে এর মধ্যে হিস্টোন প্রোটিন, অর্থাৎ এখানে তুমি এই যে ক্রোমোজোম, এখানে তুমি দুই টাইপের প্রোটিন পাবা, একটা হলো তোমার হিস্টোন প্রোটিন আর একটা হলো তোমার নন হিস্টোন প্রোটিন। তো অলরেডি তোমার এখানে বলে দিছে 55% প্রোটিন, যার ভিতরে হিস্টোন প্রোটিনও আছে নন হিস্টোন প্রোটিনও আছে। কিন্তু এই যে হিস্টোন প্রোটিন, তো এই দুইটা প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিনের পরিমাণ কত, 45%। তার মানে বাকি 10% কি, বাকি 10% হলো তোমার নন হিস্টোন প্রোটিন, বাকি 10% বেঁচে থাকতেছে। এই 10% কি, এই 10% হলো তোমার নন হিস্টোন প্রোটিন। তো এতটুকু আমরা আমাদের জানলেই হচ্ছে, অর্থাৎ আমাদের এই মানে সংযুক্তিটা একটু নিজের মতো করে একটু বুঝে পড়া লাগবে। আর এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি, এই জিনিসটা তোমাদেরকে একটু জানাই। এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস এখানে তোমার বলা আছে যে বেশিরভাগ ক্রোমোজোমেই তোমার হিস্টোন প্রোটিন পাওয়া যায়। অর্থাৎ কি, আমি তোমাদেরকে বলছি যে ক্রোমোজোমে তোমার প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, বাট মেইনলি তুমি কোন প্রোটিন পাবা, হিস্টোন প্রোটিন পাবা। ক্রোমোজোমে তুমি মেইনলি কোন হিস্টোন প্রোটিন পাবা, বাট একটা এক্সেপশনাল, একটা এক্সেপশনাল বলতে তোমার শুক্রাণু, শুক্রাণু। তো শুক্রাণু যেই ক্রোমোজোম, শুক্রাণু, তো শুক্রাণুতে কি হয়, শুক্রাণুতে
শুক্রাণুর যে ক্রোমোজোম আছে, অর্থাৎ শুক্রাণুর মধ্যে যে ক্রোমোজোম আছে, তা আমরা শুক্রাণু ডিম্বাণু সম্পর্কে তো জানি যে আমাদের বডিতে কি আছে, আমাদের বডিতে জনন মাতৃকোষ আছে। এখন জনন মাতৃকোষটা একটা দেহকোষ, বাট এটা কি বিভাজন দেখায়, এটা হলো তোমার মিওসিস বিভাজন দেখায়। মিওসিস বিভাজন দেখার কারণে আমার জনন মাতৃকোষে টোটাল 46টা ক্রোমোজোম আছে, বাট এই মিওসিস বিভাজনের কারণে 46টা ক্রোমোজোম 23 হয়ে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে তোমার কি তৈরি হয়, তোমার শুক্রাণু ডিম্বাণু এগুলা তৈরি হয়। তো এই যে শুক্রাণুর মধ্যে তোমার কয়টা ক্রোমোজোম থাকে, মানে মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে তার অর্ধেক ক্রোমোজোম থাকে। তাহলে এই শুক্রাণুর মধ্যে অর্ধেক ক্রোমোজোম আছে। তো এই শুক্রাণুর মধ্যে যেই ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম গুলা অর্থাৎ শুক্রাণুর ক্রোমোজোমে অর্থাৎ জনন মাতৃকোষে যে ক্রোমোজোম ছিল, ওইখান থেকে তোমার শুক্রাণুতে যে ক্রোমোজোম হয়েছে, তো এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম গুলার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। অর্থাৎ শুক্রাণুর যে ক্রোমোজোম আছে, শুক্রাণুর মধ্যে যে ক্রোমোজোম আছে, ওই ক্রোমোজোম গুলার একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, যে এদের ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন প্রোটিন যেখানে থাকার কথা, সেই হিস্টোন প্রোটিনের বদলে একটা স্পেশাল প্রোটিন থাকে, যেটাকে তোমার প্রোটামিন বলা হয়। তো হিস্টোন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, প্রোটামিন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, এতটুকু তোমাদের জানা লাগবে। তোমরা পরে যখন হলো কোষ রসায়ন অধ্যায়টা পড়বো, ওইখানে প্রোটামিন সম্পর্কে আরেকটু তথ্য পেয়ে যাবা। তো হিস্টোন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, প্রোটামিন ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো এই যে তোমার হলো শুক্রাণুর মধ্যে যে 23টা ক্রোমোজোম আছে, ওই 23টা ক্রোমোজোমে তুমি হিস্টোন প্রোটিন পাবা না। অর্থাৎ জনন মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হয়েছে মিওসিসে। শুক্রাণুর মধ্যে তোমার কি হলো, আমাদের দেহে যতগুলো 46টা ক্রোমোজোম থাকে, শুক্রাণুতে 46টা ক্রোমোজোম থাকে না, 23টা ক্রোমোজোম থাকে। তো এই যে 23টা ক্রোমোজোম আছে, ওই 23টা ক্রোমোজোমে তুমি হিস্টোন প্রোটিন পাবা না। হিস্টোন প্রোটিন না পাইলে কি পাবা, হিস্টোন প্রোটিনের বদলে প্রোটামিন পাবা। প্রোটামিনও ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো এই জিনিসটা তোমাদের একটু জানা লাগবে যে শুক্রাণুর ক্রোমোজোমে হিস্টোন প্রোটিনের বদলে প্রোটামিন থাকে। তাছাড়া দুনিয়ায় যত প্রোটিন আছে, অর্থাৎ দুনিয়ায় যত হলো তোমার ক্রোমোজোম আছে, সব ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে। শুধুমাত্র শুক্রাণুর ক্রোমোজোমে হিস্টোন প্রোটিনের বদলে প্রোটামিন প্রোটিন থাকে। এতটুকু তোমাদের জানা লাগবে। যে এই জিনিসটাই তোমার এই যে বইতে বলা আছে যে বেশিরভাগ ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে, প্রোটামিন পাওয়া যায় শুধুমাত্র শুক্রাণুর ক্রোমোজোমে। তো এতটুকু কথা। তো এইখানে কিন্তু তোমাদের আমি অনেকগুলা পার্সেন্টেজ পড়াই ফেললাম। আগেও কিছু পার্সেন্টেজ পড়াইছি, এখনো কিছু পার্সেন্টেজ পড়াইছি। তো আমি এখন তোমাদেরকে সবগুলা পার্সেন্টেজ একসাথে লিখে দিব। সবগুলা পার্সেন্টেজ একসাথে লিখে দেবো। তো দেখি কি কি পার্সেন্টেজ বললাম। তো প্রথমে তোমার পড়েছি কি, তোমার প্রথমে বলতেছে ইকোলি। ইকোলি শুষ্ক ওজনের রাইবোজোম। শুষ্ক ওজনে কতটুকু রাইবোজোম আছে, রাইবোজোম আছে কতটুকু আছে, তোমার 22%, ইংলিশে লিখলাম 22% গেল। তারপরে কি আছে, তারপরে হলো তোমার একটা কোষের কোষের কোষে হলো মাইটোকন্ড্রিয়ার অবস্থান। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া অর্থাৎ কোষের কোষের আয়তনে কতটুকু জায়গা জুড়ে মাইটোকন্ড্রিয়া থাকে, কতটুকু থাকে তোমার 20%। দেন হলো নিউক্লিয়াস, অর্থাৎ কোষে হলো নিউক্লিয়াস কতটুকু জায়গা জুড়ে থাকে, নিউক্লিয়াস কতটুকু জায়গা জুড়ে থাকে, নিউক্লিয়াস হলো একটা কোষের হলো 10 থেকে 15% জায়গা জুড়ে থাকে। এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, কি বলবো, তোমাদেরকে আমি একটা কথা বলবো যে এই যে তোমার হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াস আছে না, এখন নিউক্লিয়াস হলো কোষের সবচেয়ে বড় অঙ্গাণু। এই জিনিসটা তোমাদেরকে আমি কোনো না কোনো একটা ভিডিওতে বলছিলাম যে কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হলো নিউক্লিয়াস। বাট সাইটোপ্লাজমস্থ সবচেয়ে বড় অঙ্গাণু হলো প্লাস্টিড, কারণ কি নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে সবচেয়ে বড় প্লাস্টিড, বাট হলো কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হলো নিউক্লিয়াস। এখন তোমার এই যে এই দুইটা পার্সেন্টেজ দেখলে একটা কথা মাথায় আসতে পারে যে ভাইয়া কোষের 20% জায়গা জুড়ে মাইটোকন্ড্রিয়া আছে, আর এখানে নিউক্লিয়াস 10 থেকে 15% জায়গা জুড়ে আছে। তার মানে কি, তার মানে তো ভাই অবশ্যই তো মাইটোকন্ড্রিয়া যেহেতু বেশি জায়গা জুড়ে আছে, তাহলে তো মাইটোকন্ড্রিয়ার বড় হওয়ার কথা। বাট প্রথম বড় অঙ্গাণু নিউক্লিয়াস, দ্বিতীয় বড় অঙ্গাণু প্লাস্টিড, তো মাইটোকন্ড্রিয়ার তো এখানে নামগন্ধ নেই। তো আসলে কাহিনীটা কি, তোমার একটা কোষে অনেকগুলা মাইটোকন্ড্রিয়া থাকে। একটা কোষে কি থাকে, একটা কোষে তোমার অনেকগুলা মাইটোকন্ড্রিয়া থাকে। এবং সবগুলা মাইটোকন্ড্রিয়া যদি তুমি একসাথে আনলে টোটাল যেই জায়গাটা ওই সবগুলা মাইটোকন্ড্রিয়া দখল করে, ওইটাই হলো তোমার 20%। বাট একটা কোষে শুধুমাত্র একটা নিউক্লিয়াস থাকে, এই কথাও তোমাদেরকে বলছিলাম। তো এই একটা নিউক্লিয়াসেই তোমার একটা কোষের পুরো 10 থেকে 15% জায়গা দখল করে। বাট কোষের সব মাইটোকন্ড্রিয়া একসাথে তোমার 20% জায়গা দখল করে। তো এই জিনিসটা আসলে এরকম। তো এই জিনিসটা একটু বুঝে নিবা। তারপরে আরেকটা তোমাদেরকে বলছিলাম কি, যে শুক্রাণু আছে, তো শুক্রাণুতে তোমার ডিএনএ এর পরিমাণ, অর্থাৎ শুক্রাণুতে ডিএনএ কতটুকু থাকে, শুক্রাণুর 90%ই ডিএনএ। তো শুক্রাণু একটা কোষ, এই কোষের কি, এই কোষের 90%ই ডিএনএ। তারপরে আমরা আর কি শিখলাম, তারপরে এই যে এখন নতুন কিছু পার্সেন্টেজ শিখলাম। নতুন কি পার্সেন্টেজ, নতুন পার্সেন্টেজ হলো এখন ক্রোমোজোমের পার্সেন্টেজ। এগুলো সব হলো ক্রোমোজোমের পার্সেন্টেজ। তো ক্রোমোজোমের পার্সেন্টেজে কি, ক্রোমোজোমে ডিএনএ থাকে 45%, ডিএনএ থাকে কতটুকু, 45%। তারপরে কি আছে, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন থাকে কতটুকু, হিস্টোন প্রোটিন থাকে কতটুকু, হিস্টোন প্রোটিন থাকে তোমার 45%। তারপরে কি আছে, আরএনএ, আরএনএ থাকে কতটুকু, আরএনএ থাকে হলো তোমার 0.2 থেকে 0.2 থেকে 1.4%, এতটুকু আরএনএ থাকে। আর কি থাকে, আর থাকে টোটাল প্রোটিন, টোটাল প্রোটিন কত,
টোটাল প্রোটিন হলো তোমার 55%। টোটাল প্রোটিন কতটুকু? 55%। তার মধ্যে 45% হিস্টোন প্রোটিন আর 10% কি 10% হলো নন হিস্টোন প্রোটিন। আর একটা জিনিস এখানে তোমরা শিখলে, আর একটা জিনিস কি শিখলা তোমার হলো, এখানে আরেকটা পার্সেন্টেজ তো তোমাদেরকে শিখাইলাম। আহ, না না, আর কোনো পার্সেন্টেজ শিখাইনি মোটামুটি। ও আচ্ছা, আরেকটা পার্সেন্টেজ শিখাইছে যে জীবের হলো 90% ডিএনএ কোথায় থাকে? জীবের হলো জীবের ক্রোমোজোমে। জীবের ক্রোমোজোমে ডিএনএ এর পরিমাণ, অর্থাৎ এই জীবের দেহে যত ডিএনএ থাকে, অর্থাৎ একটা জীবের জীবের একটা কোষে যত ডিএনএ থাকে তার 90% ক্রোমোজোম থাকে। অর্থাৎ জীবের ক্রোমোজোমে ডিএনএ কতটুকু? জীবের ক্রোমোজোমে ডিএনএ হলো তোমার 90%। শুক্রাণু তো এই দুইটা পয়েন্ট তোমরা একটু মিলাই পড়তে পারো, এই যে এইটা তো শুক্রাণুতে কি, এই শুক্রাণুতে 90%ই ডিএনএ থাকে, আবার জীবদের 90% ডিএনএ ক্রোমোজোমে থাকে। শুক্রাণুতে 90% ডিএনএ থাকে, জীবদের 90% ডিএনএ ক্রোমোজোমে থাকে। অর্থাৎ একটা জীবদের যত ডিএনএ থাকে তার মধ্যে 90%ই ক্রোমোজোমে থাকে, আর বাকি 10% এদিক ওদিক থাকে। আর একটা শুক্রাণু একটা কোষ, তো এই কোষের তোমার 90%ই ডিএনএ, আর বাকি যা সাইটোপ্লাজমে তারপরে বিভিন্ন অঙ্গাণু থাকে, বাট 90% জুড়ে কি আছে? ডিএনএ আছে। এই দুইটা মিলাই পড়তে পারো। তো যখন তুমি এই দুইটা মিলাই পারবে, আরেকটা জিনিস তোমাদের মাথায় চলে আসবে। একটা জিনিস কি চলে আসবে, যে পৃথিবীতে যত ক্রোমোজোম আছে সব ক্রোমোজোমে কি হিস্টোন প্রোটিন থাকে, মেইনলি হিস্টোন প্রোটিন থাকে। শুধুমাত্র এই যে শুক্রাণুর যে ক্রোমোজোম আছে, শুক্রাণুর ক্রোমোজোমে কি আছে? প্রোটামিন প্রোটিন পাওয়া যায়। তো এই দুইটা মিলাই পড়লে আরেকটা জিনিস তোমাদের মাথায় চলে আসবে। তো এইভাবে তোমরা কিন্তু সব পার্সেন্টেজ গুলো একসাথে এনে পড়তে পারো, তাইলে কি পড়াটা আরো সুবিধার হবে। এই গেল আমার পার্সেন্টেজ। তো মোটামুটি আমি পার্সেন্টেজ সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। তো এটা একটু তোমরা সবাই তুলে নিও, তুলে নিলে কি হবে, তোমার পরে হলো কোনো কনফিউশন তৈরি হবে না। তুমি সব পার্সেন্টেজ একসাথে রেখে কয়েকবার পড়লে দেখবা যে সবগুলো পার্সেন্টেজই তোমার মাথার ভিতরে গেঁথে গেছে। এই মোটামুটি এই পৃষ্ঠাটা আমার পড়ানো শেষ। দেন নেক্সট যেই শখটা আছে, শখটা আমি তোমাদেরকে পড়াবো। তো শখে মূলত আমি তোমাদেরকে মোটামুটি সবই পড়াই ফেলছি। তো জাস্ট একবার রিক্যাপ দেবো, যে আগে যা পড়েছে ওটা একবার রিক্যাপ দেবো। তো রাসায়নিক গঠনে আসি। এর কিসের রাসায়নিক গঠন? ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তো ক্রোমোজোমের রাসায়নিক, তো ক্রোমোজোম তোমার মেইনলি কি কি নিয়ে গঠিত এটা আমাদের জানা লাগবে। তো প্রথমে কি দ্বারা গঠিত? এটা হলো তোমার নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এর ভিতরে তুমি কি পাবা? নিউক্লিক অ্যাসিড পাবা। নিউক্লিক অ্যাসিড পাবা, ভালো কথা। এটা হলো ক্রোমোজোমের রাসায়নিক নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি আছে? ডিএনএ আছে, আরএনএ আছে। ডিএনএ আছে আর আরএনএ আছে। তো ডিএনএ কতটুকু আছে? ডিএনএ তোমার 45% আছে। আর আরএনএ কতটুকু আছে? আরএনএ হলো তোমার 0.2 থেকে 1.4% আরএনএ পাবা। এই হলো নিউক্লিক অ্যাসিড সম্পর্কে মোটামুটি একটা ধারণা। তারপরে কি আছে? তারপরে কি পাবা? তারপরে কি পাবা? প্রোটিন পাবা। তো প্রোটিন পাবা, প্রোটিন পাবা। এখন প্রোটিন কি? প্রোটিন দুই টাইপের প্রোটিন, একটা হলো তোমার হিস্টোন প্রোটিন আর একটা হলো তোমার নন হিস্টোন প্রোটিন। হিস্টোন আর হলো নন হিস্টোন। হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন, তো এই দুই টাইপের প্রোটিন পাবা। এখন এই যে হিস্টোন প্রোটিন, তো এখানে তোমার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে আছে যে হিস্টোন প্রোটিনটা আসলে একটা ক্ষারধর্মী প্রোটিন। হিস্টোন প্রোটিন কি? হিস্টোন প্রোটিন হলো একটা ক্ষারধর্মী প্রোটিন, অর্থাৎ এর প্রপার্টিস অনেকটা ক্ষারের সাথে মিল, অর্থাৎ এটা এমন একটা প্রোটিন যেটা কি একটা ক্ষারধর্মী প্রোটিন। তো হিস্টোন প্রোটিন ক্ষারধর্মী, এটা তোমরা একটু মনে রাখবা। হিস্টোন প্রোটিন কি? ক্ষারধর্মী। হিস্টোন প্রোটিন খাদ্যধর্মী। তাহলে হিস্টোন প্রোটিন যদি খাদ্যধর্মী হয়, তাহলে নন হিস্টোন কি হবে? অ্যাসিড ধর্মী। তো তুমি যদি হিস্টোন প্রোটিনটা মাথায় রাখো, নন হিস্টোন তুমি এমনি পেরে যাবা। তারপরে আরেকটা কি জিনিস তোমার মাথায় রাখা লাগবে, আরেকটা কথা, হিস্টোন প্রোটিনের নিচে লেখা আছে যে এটা হলো ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তো তোমাদেরকে কিন্তু আমি আগে অলরেডি পড়ায় ফেলছি যে ক্রোমোজোমের স্থায়ী এবং গাঠনিক উপাদান হইলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আর প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন, এই দুটাই মূলত ক্রোমোজোমের স্থায়ী আর গাঠনিক উপাদান। তো এটা তোমাদেরকে আর এখানে লিখলাম। তো এখানে আরেকটা জিনিস লিখবো যে এই যে ক্রোমোজোমে, এই ক্রোমোজোমে কি হিস্টোন প্রোটিন কতটুকু আছে? 45% আছে। হিস্টোন প্রোটিন কতটুকু আছে? 45% আছে। এরপরে নন হিস্টোন প্রোটিন, তো এটার পার্সেন্টেজ কত? এটার পার্সেন্টেজ হলো তোমার 10%। বাকি যেটুক থাকে সেটুকু হলো তোমার 10%। এখন নন হিস্টোন প্রোটিন ক্রোমোজোমে কি হিসেবে থাকে? নন হিস্টোন প্রোটিন ক্রোমোজোমে তোমার এনজাইম হিসেবে থাকে। এনজাইম হিসেবে থাকে। নন হিস্টোন প্রোটিন ক্রোমোজোমে কি হিসেবে থাকে? এনজাইম হিসেবে থাকে। অর্থাৎ তোমার হলো ক্রোমোজোমে, অর্থাৎ ক্রোমোজোমে যেই প্রোটিন থাকে, প্রোটিনের তোমার ম্যাক্সিমাম 45% হিস্টোন প্রোটিন। আর হিস্টোন প্রোটিন ব্যতীত যেই প্রোটিন গুলো আছে ওইগুলো মূলত এনজাইম। এনজাইম, আর ওইগুলা যেহেতু হিস্টোন প্রোটিন না, এজন্য ওইগুলাকে নন হিস্টোন প্রোটিন বলা হয়। এখন অনেকে মনে করতে পারো যে নন হিস্টোন প্রোটিন মানে ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ভাইয়া যেমন বললো হিস্টোন কোনো এক ধরনের প্রোটিনের একটা মানে প্রকারভেদ, প্রোটামিন প্রোটিনের একটা প্রকারভেদ, তেমনই কি নন হিস্টোন কি প্রোটিনের একটা প্রকারভেদ? না, নন হিস্টোন প্রোটিনের কোনো প্রকারভেদ না। এখানে যেহেতু তোমার এই 55%-এর মধ্যে তোমার 45% হিস্টোন প্রোটিন আর 10% কি হিস্টোন প্রোটিন না, সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করেছে নন হিস্টোন, কারণ এই বাকি 10% যেই প্রোটিন আছে ওইগুলো হিস্টোন প্রোটিন না, এই জন্য নন হিস্টোন প্রোটিন বলছে। তো ওই 10% যেই প্রোটিন আছে এরা মূলত এনজাইম হিসেবে থাকে, এরা মূলত কি থাকে ক্রোমোজোমে? এনজাইম হিসেবে থাকে, আর এরা হিস্টোন প্রোটিন না। তো এই হলো তোমার প্রোটিনের কাহিনী। তারপরে কি আছে? তারপরে কি আছে? তারপরে তোমরা কি পাবা? তোমরা হলো এনজাইম। এখন এনজাইম হিসেবে যে প্রোটিন গুলো আছে,
তো এইগুলা কি কি এনজাইম পাবা, অর্থাৎ এনজাইম কোন কোন এনজাইম পাবা। এখন এনজাইম হিসেবে তো নন স্টোন প্রোটিন গুলো আছে, এতটুকু তো তোমরা জানলা। এখন কি কি এনজাইম পাবা, তো কি কি এনজাইম পাবা, এনজাইম তো প্রোটিন আমরা সবাই জানি এনজাইম কি নন স্টোন প্রোটিন। এখন এনজাইম হিসেবে তুমি কি কি এনজাইম পাবা, ডিএনএ পলিমারেজ এনজাইম পাবা। তো ইসের মধ্যে তুমি একটা এনজাইম পাবা যেটাকে তোমার ডিএনএ পলিমারেজ এনজাইম বলা হয়, এটা কিসের মধ্যে পাবো, ক্রোমোজোমের মধ্যে পাবো। আরেকটা এনজাইম পাবা আরএনএ পলিমারেজ এনজাইম, তো আরেকটা এনজাইম কি আরএনএ পলিমারেজ এনজাইম। আরেকটা এনজাইমের নাম তোমার লেখা আছে নিউক্লিওসাইড ট্রাইফস, কি নাম, ট্রাইফসফাটেস, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড ট্রাইফসফাটেস, ট্রাইফসফেটেস। তো এই নামটা তোমার মনে থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি এই নামটা তোমার মনে থাকবে না। বাট ডিএনএ পলিমারেজ আর আরএনএ পলিমারেজ এই দুইটা নাম তোমার মনে থাকবে। এখন তুমি এই নামটা 2 থেকে 4 থেকে 5 বার রিডিং পড়বা, কিন্তু কখনো মুখস্থ করবা না। মনে থাকলে থাকলো, মনে না থাকলে থাকলো না। তুমি যদি বলো যে ক্রোমোজোমে এনজাইম হিসেবে ডিএনএ পলিমারেজ থাকে আর আরএনএ পলিমারেজ থাকে, দ্যাটস ইনাফ। এর তোমার তিনটা বলা লাগবে না, তুমি ডিএনএ পলিমারেজ আর আরএনএ পলিমারেজ মেনশন করে দিলে হবে, কারণ এই দুইটাই হলো তোমার মেইনলি দুইটা ইম্পর্টেন্ট এনজাইম। এটার ইম্পর্টেন্স অত বেশি না, বাট নামটা যেহেতু আছে আমরা 1-2 বার একটু পড়ে রাখবো। বাট এটা আমরা কখনো মুখস্থ করবো না, করলে এটা তোমার মুখস্থ থাকবে না, মাথায় গুলাই যাবে। তো আমরা জাস্ট এই দুইটা বলবো এনজাইম হিসেবে। তারপরে আরো কিছু জিনিস আছে, অর্থাৎ আমরা কি বললাম, আমরা বললাম কি, আমরা এনজাইম বলছি অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আরএনএ আছে, প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন আছে, নন হিস্টোন প্রোটিন আছে। হিস্টোন প্রোটিন তো হিস্টোন প্রোটিন, আর নন হিস্টোন প্রোটিন কি এনজাইম হিসেবে থাকে। তো কি কি এনজাইম পাবো, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এইসব এনজাইম পাবো। তো এত কিছু, এইগুলা ছাড়াও তুমি এই ক্রোমোজোমের মধ্যে আরো কিছু আলাদা পদার্থ পাবা। সেটা কি, সেটা হলো ধাতব আয়ন। কিছু ধাতব আয়ন তুমি ক্রোমোজোমের মধ্যে পাবা। তো দুইটা ধাতব আয়নের কথা এখানে বলা আছে, একটা হলো তোমার ক্যালসিয়াম 2+, আর একটা হলো তোমার কি আয়রন 2+, বা Fe2+। এটা হলো তোমার ক্যালসিয়াম 2+, আর একটা হলো Fe2+। তো এখানে প্লাস প্লাস দেওয়া আছে, ওই প্লাস প্লাস যা 2+ও তাই, তোমরা যদি 2+ রাখো তাও কোনো প্রবলেম হবে না। তো জানবা যে ধাতব আয়ন, দুইটা ধাতব আয়নও তোমার ক্রোমোজোমের মধ্যে পাওয়া যায়। কি কি, একটা হলো ক্যালসিয়াম 2+, আর একটা হলো Fe2+। তো এই হলো মূলত তোমার ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্রোমোজোম মেইনলি তোমার কি দ্বারা গঠিত, মেইনলি হলো ডিএনএ আর হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত, কারণ এই 90% হলো ডিএনএ আর হিস্টোন প্রোটিন কভার করে। তো এছাড়াও আরো কিছু জিনিস পাবা, আরএনএ পাবা 0.2 থেকে 1.4%, কিছু নন হিস্টোন প্রোটিন পাবা যেগুলো এনজাইম হিসেবে থাকে। তো এনজাইম কি কি আছে, তোমার ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এগুলাই মূলত তোমার নন হিস্টোন প্রোটিন। আর এছাড়াও কিছু আয়ন পাবা, ক্যালসিয়াম 2+, Fe2+, এরকম কিছু আয়ন পাবা। তো এইগুলা নিয়ে মূলত আমার ক্রোমোজোম জিনিসটা গঠিত হয়। তো এই হলো তোমার ক্রোমোজোমের গঠন। তো A to Z তোমাদেরকে আমি যতটুকু মানে বোঝানো সম্ভব আমি বুঝাই দিলাম। তো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখবা, নিজেদের মতো বুঝবা, বুঝে জিনিসগুলো একটু পড়বা, পড়লে দেখবা যে আর বাদবে না, তোমরা জিনিসটা একটু ফিল করে পড়তে পারবা। তো এই শেষ আমার হলো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এখন আমরা কি করবো, এখন আমরা ক্রোমোজোমের কাজ পড়বো। তো ক্রোমোজোমের কাজ পড়বো। তো কি আছে, তোমার প্রথমেই বলা হয়েছে যে ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক, বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য বহন করে। তো এই জিনিসটা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যতবার বলেছি একটা কথাই বলেছি, যে বংশগতি, বংশগতি। তো এই ওয়ার্ডটা তুমি সবার ক্ষেত্রে ইউজ করতে পারবা। কার কার ক্ষেত্রে ইউজ করে, এই ওয়ার্ডটা তুমি নিউক্লিয়াসের ক্ষেত্রে লিখতে পারবা, যে বংশগতিতে ভূমিকা রাখে কে, নিউক্লিয়াস। কে রাখে, ক্রোমাটিন তন্তু। বংশগতিতে ভূমিকা রাখে কে, ক্রোমাটিন তন্তু। তারপরে কি, তোমার হলো ক্রোমোজোম, ক্রোমোজোম। তারপরে কে, তারপরে হলো তোমার ডিএনএ, ডিএনএ। তারপরে কে, তারপরে হলো তোমার জিন। অর্থাৎ এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস হলো তোমার বংশগতিতে ভূমিকা রাখে। এখন তুমি বলতে পারো বংশগতি ওয়ার্ডটা মাথায় রাখবা আর বৈশিষ্ট্য মাথায় রাখবা। বৈশিষ্ট্য, এই দুইটা ওয়ার্ড মাথায় রাখবা, বৈশিষ্ট্য মাথায় রাখবা। অর্থাৎ বংশগতিতে জীবের বৈশিষ্ট্য বহন করে এই 5জন, বংশগতিতে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এই 5জন, বংশগতিতে জীবের বৈশিষ্ট্য ধারণ করে এই 5জন। ধারণ করে, বহন করে, নিয়ন্ত্রণ করে, স্যার এইসব কিছু দেখবে না, স্যার শুধু দেখবে কি, বংশগতি ওয়ার্ডটা দেখবে, বৈশিষ্ট্য ওয়ার্ডটা দেখবে, আর তুমি এর ভিতরে কারে আনবা। অর্থাৎ তুমি নিউক্লিয়াস হলে নিউক্লিয়াস, ক্রোমাটিন তন্তু হলে ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম হলে ক্রোমোজোম, ডিএনএ হলে ডিএনএ, জিন হলে জিন। বা জিনিস একই, এই 5টাই এই সেম কাজ করে। মেইনলি এই কাজটা করে হলো জিন। জিন হলো মেইনলি এই কাজটা করে, বাট জিনটা কোথায় থাকে, ডিএনএ থাকে। তার মানে ডাইরেক্টলি জিন করে, ইনডাইরেক্টলি ডিএনএ, ইনডাইরেক্টলি ক্রোমোজোম, ইনডাইরেক্টলি ক্রোমাটিন তন্তু। বাট মেইনলি কাজটা জিন করে ডাইরেক্টলি, আর বাকিটা সবাই ইনডাইরেক্টলি করে, কিন্তু সবাই এই কাজটা করে, বংশগতিতে জীবের বৈশিষ্ট্য বহন করে। তো স্যার যদি বংশগতি ওয়ার্ডটা পাই, বৈশিষ্ট্য ওয়ার্ডটা পাই, আর এর মধ্যে যে কোনো একজন পাই, তাইলে তোমার নাম্বার দিয়ে দেবে। বহন করতেছে না, ধারণ করতেছে না, কি নিয়ন্ত্রণ করতেছে, স্যারের ওইসব দেখার টাইম নেই। তো এই প্রথম পয়েন্টটা আমাদের পড়া হয়ে গেল, যেখানে বলা আছে ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, বংশ প্রক্রিয়ায় বৈশিষ্ট্য ধারণ করে। তো তোমার মতো এটা দিয়ে একটা পয়েন্ট বানাই নিলা। আমি যেটা বলতেছি ওটাই করলে, যে বংশগতিতে জীবের বৈশিষ্ট্য বহন করে কে, ক্রোমোজোম, বা নিয়ন্ত্রণ করে, যে কোনো কিছু একটা ইউজ করতে পারো। এই হলো ক্রোমোজোমের প্রথম বৈশিষ্ট্য। দেন সেকেন্ডে কি, সেকেন্ডে হলো তোমার ডিএনএ বা জিন অণু ধারণ করে। এখন এই যে ধারণ করে, তো ধারণ করা জিনিসটা কিন্তু তোমরা অনেক জায়গায় পাইছো, যখন সাইটোপ্লাজম পড়েছো, সাইটোপ্লাজম কি ধারণ করে, কোষীয় অঙ্গাণু ধারণ করে।
ধারণ, এই ধারণ দিয়ে কিন্তু তোমাদের অলরেডি দুইটা জিনিস পড়াই ফেলছি। কি? সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য কি? কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু ধারণ করে কে? কোষীয় অঙ্গাণু ধারণ করে হলো আমার সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তারপরে আরেকটা কি পড়াইছে? আরেকটা পড়াইছে হলো তোমার কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজম ধারণ করে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপরে হলো তোমার ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, এগুলো ধারণ করে কি? এগুলো ধারণ করে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিওপ্লাজম এদের ধারণ করে। তো এইখানে আবার আরেকটা কথা বলা হচ্ছে যে ডিএনএ জিন, ডিএনএ জিন। তো তুমি, আমরা সবাই জানি যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আবার ডিএনএ এর মধ্যে জিন থাকে। এটা তো জানি যে ক্রোমোজোম মেইনলি তোমার একটা রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত, যেটা হলো ডিএনএ। অনেকগুলো ডিএনএ একত্রিত হয়ে তোমার ক্রোমোজোমটা গঠন করে। এই ক্রোমোজোমের মধ্যে তুমি ছোট ছোট খণ্ড বা এই ডিএনএ ছোট ছোট খণ্ড পাবা, যেগুলোকে জিন বলা হয়। অর্থাৎ এই যে ডিএনএ জিন, এগুলো কোথায় অবস্থান করতেছে? এগুলো কিন্তু আমার ক্রোমোজোমে অবস্থান করতেছে। তো তার মানে কি? ক্রোমোজোম, ডিএনএ জিন এগুলো ধারণ করে। তো এটা তুমি নর্মাল জিনিস যে ধারণ মানে মূলত বোঝাইছে ওর ভিতরে কি আছে। একটা জিনিসের ভিতরে যা থাকে সেই ওই মানে যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে ওই জিনিসটা ধারণ করে। অর্থাৎ তোমার ক্রোমোজোমের মধ্যে ডিএনএ জিন আছে, তার মানে হলো ক্রোমোজোম ডিএনএ জিনকে ধারণ করতেছে। তো এই ধারণ দিয়ে কিন্তু আমি তিনটা পয়েন্ট তোমাদের একত্রে লিখে দিছি, যে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজম ধারণ করতেছে, নিউক্লিয়াস ক্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাজম ধারণ করতেছে, ডিএনএ জিন এগুলাকে কে ধারণ করতেছে? ক্রোমোজোম ধারণ করতেছে। অর্থাৎ এই যে তিনটা পয়েন্ট, তিন জায়গাটা তিনটা পয়েন্ট একসাথে লিখে দিছে। তো তোমরা তিনটা একসাথে লিখে নাও, তাহলে কিন্তু তোমার তিনটা পয়েন্ট পড়া হয়ে গেল। সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম আর ক্রোমোজোমের কিন্তু তিনটা এক এক ধরনের এক একটা করে বৈশিষ্ট্য তোমার পড়া হয়ে গেল। তাহলে ক্রোমোজোমের আরেকটা বৈশিষ্ট্য কি? এর মধ্যে আমরা জানি ডিএনএ জিন আছে, আর এটাকে ধারণ করতে গেছে কি? এটাকে তোমার হলো এই ক্রোমোজোম ধারণ করতেছে। তার মানে কি? তারা এতটুকু কথা আমরা বুঝলাম। তারপরে আরেকটা কথা বলা আছে, আরেকটা কথা কি? আরেকটা কথা হলো এই যে আমরা একটা জিনিস জানি যে প্রোটিন সংশ্লেষ হয়। নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস হলো প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে দেহের যত কাজকর্ম আছে সব নিয়ন্ত্রণ করে। এখন প্রোটিনটা তো নিউক্লিয়াস নিজে সংশ্লেষ করে না, কাজ দিয়ে করে? নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে, অর্থাৎ মেইনলি নিউক্লিয়াসের মধ্যকার ডিএনএ, এই হলো প্রোটিন সংশ্লেষ করে। কিভাবে করে? ওই পুরাতন ডিএনএটা একটা নতুন ডিএনএ তৈরি করে, নতুন ডিএনএ আবার আরএনএ তৈরি করে, সেই আরএনএ আবার প্রোটিন সংশ্লেষ করে। এমনি তিনটা প্রসেস একত্রিত হয়ে মূলত প্রোটিনটা সংশ্লেষিত হয়। অর্থাৎ ডিএনএ, ডিএনএ মূলত প্রোটিন সংশ্লেষ করে। এখন ডিএনএটা কোথায় থাকে? ডিএনএটা হলো তোমার হলো কিসে থাকে? ডিএনএটা কিসে থাকে? ডিএনএটা হলো তোমার ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোমে থাকে। তো ক্রোমোজোম, তাহলে ডিএনএ প্রোটিন সংশ্লেষ করতেছে ডাইরেক্টলি, বাট ইনডাইরেক্টলি কে করতেছে? ইনডাইরেক্টলি ক্রোমোজোম করতেছে। ইনডাইরেক্টলি কে করতেছে? ইনডাইরেক্টলি নিউক্লিয়াস করতেছে। এমনি কিন্তু বলা যায়, বাট ডাইরেক্টলি ডিএনএ করতেছে, বাট ইনডাইরেক্টলি ক্রোমোজোম নিউক্লিয়াস এদের আনা যায়। তো এখানে একটা কথা বলা হয়েছে, একটা পয়েন্ট দিয়ে আছে কি? এমআরএনএ এর মাধ্যমে, এমআরএনএ এর মাধ্যমে কি করে? প্রোটিন সংশ্লেষ করে। এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। তো প্রোটিন সংশ্লেষ করে, তো এই জিনিসটা তুমি এমনও কথা এমনও বলতে পারো প্রোটিন সংশ্লেষ করে। এখন এমআরএনএ এর মাধ্যমে কেন বলছে? কারণ এমআরএনএ এর মাধ্যমে বলছে কারণ কি? ওই যে প্রথমে তোমার হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তারপরে আরএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয়, তারপরে হলো প্রোটিন সংশ্লেষটা হয়। এই জন্য জিনিসটা একদম বিস্তারিত বোঝানোর জন্য এরা বলে দিছে। এরা কি বলে দিছে? এরা বলে দিছে যে এমআরএনএ এর মাধ্যমে, এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। বাট তুমি যদি বলো যে শুধু প্রোটিন সংশ্লেষ করে, তাও ঠিক আছে। তো ডিএনএ এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে, এটা হলো মূলত এই হলো ক্রোমোজোমের আরেকটা কাজ। কারণ ডিএনএ কাজটা করতেছে ঠিক আছে ডাইরেক্টলি, বাট ইনডাইরেক্টলি কি করতেছে? ক্রোমোজোম করতেছে। তো এই ক্রোমোজোমের আরেকটা কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এবং তুমি যদি আরো মানে স্পেসিফিকলি ভালোভাবে বলতে চাও, তাহলে এমআরএনএ এর মাধ্যমে করে। কারণ কি? প্রথমে এমআরএনএ তৈরি করে, তারপরে তো প্রোটিনটা সংশ্লেষ হয়। এই জন্য বলে দিচ্ছে যে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। তো তোমরা যে কোনো একটা জিনিস লিখতে পারো, প্রোটিন সংশ্লেষ করে এটাও লিখতে পারো, আবার এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে এটাও লিখতে পারো। তো এই হলো তোমার হলো ক্রোমোজোমের আরেকটা কাজ, এটা ডিএনএ এরই কাজ, বাট ইনডাইরেক্টলি এটা ক্রোমোজোমেরও কাজ। তো ক্রোমোজোমের আরেকটা কাজ আমরা কমপ্লিট করলাম কি? প্রোটিন সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষ করা। তো এই কাজটা আমরা শিখলাম। দেন নেক্সটে আরেকটা কাজ আছে যে জীবের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা কিন্তু তোমাদের আলাদা করে বলার কিছু নাই, এটা কিন্তু তোমাদের আলাদা করে বলার কিছু নাই, কারণ আমি তোমাদেরকে বলাইছি যে ক্রোমোজোম হলো তোমার দুই প্রকার, একটা হলো তোমার অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম হলো জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে, যেটা তোমাদেরকে আগে বলছি যে বংশগতিতে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা বহন করে কে? ক্রোমোজোম। ওই বৈশিষ্ট্যটা পড়া হয়ে গেছে, অটোজোমের কাজ পড়া শেষ। এখন সেক্স ক্রোমোজোমের কাজ। সেক্স ক্রোমোজোম কি করে? সেক্স ক্রোমোজোম হলো জীবের লিঙ্গ নির্ধারণ করে। জীবের লিঙ্গ নির্ধারণ করে কে? জীবের লিঙ্গ নির্ধারণ করে হলো আমার সেক্স ক্রোমোজোম। এখন এই যে এটা হলো কি? এটা হলো সেক্স ক্রোমোজোমের কাজ, যে জীবের লিঙ্গ নির্ধারণ করা। জীবের লিঙ্গ নির্ধারণ করা কার কাজ? সেক্স ক্রোমোজোমের কাজ। এবং সেক্স ক্রোমোজোম কি? ওয়ান কাইন্ড অফ ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোমের কাজই হলো জীবের লিঙ্গ নির্ধারণ করা। অটোজোমের কাজ অলরেডি আগে পড়ে ফেলছি, আর এখন আমরা এই যে সেক্স ক্রোমোজোমের কাজটা বললাম যে জীবের লিঙ্গ নির্ধারণ করা। তো জীবের লিঙ্গ নির্ধারণ করে কে? ক্রোমোজোম করে। তো এই কাজটাও পড়া শেষ, এই কাজটাও পড়া শেষ। তারপরে কি আছে?
এই হলো মূলত কাজ, এই হলো মূলত কাজ। তো এখানে আমি তোমাদেরকে কি কি কাজ পড়াইলাম, তো বংশগতি, বংশগতির সাথে ক্রোমোজোম ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে বংশগতির পয়েন্টটা নিয়ে আসবা যে বংশগতিতে জীবের বৈশিষ্ট্য বহন করে কে, বংশগতিতে জীবের বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। একটা কাজ শেষ। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হলো ক্রোমোজোমের মধ্যে কারা থাকে, ক্রোমোজোমের মধ্যে তোমার ডিএনএ থাকে, জিন থাকে, তার মানে কি ক্রোমোজোম ডিএনএ জিন ধারণ করে। আরেকটা কাজ শেষ। তৃতীয় কাজ কি, এই যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, এখন ডিএনএ কি করে, ডিএনএ হলো তোমার প্রোটিন সংশ্লেষ করে, এমআরএনএ তৈরির মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। যেহেতু ডিএনএ এমআরএনএ তৈরির মধ্যে এমআরএনএ তৈরির মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে, আর ডিএনএটা যেহেতু তোমার ক্রোমোজোমের মধ্যে থাকে, এই জন্য ক্রোমোজোমই কি করে, প্রোটিন সংশ্লেষ করে। আরেকটা কাজ শেষ। 4 নম্বরে আরেকটা কাজ কি পড়ালাম, তোমার হলো ক্রোমোজোম। ক্রোমোজোম কিন্তু দুই টাইপের আছে, একটা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোমের কাজ কি, জীবের লিঙ্গ নির্ধারণ করা। তার মানে কি, তার মানে হলো ক্রোমোজোমের আরেকটা কাজ হলো জীবের লিঙ্গ নির্ধারণ করা। তো তোমরা এই 4টা কাজ মাথায় রাখবে, এই 4টা কাজ জানলেই হবে। তুমি ক্রোমোজোম সম্পর্কে যদি এই 4টা কাজ জানো তাহলে তোমার হয়ে যাবে। এতটুকু জাস্ট মাথায় রাখবে, এই 4টা কাজ। তো এই হলো তোমার হলো ক্রোমোজোমের কাজ। তো এখানে তোমার আরেকটা ইনফরমেশন দিয়ে আছে, এই ইনফরমেশনটা তোমরা একটু জেনে রাখো। জীবনের ব্লুপ্রিন্ট, জীবনের ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্ট, জীবনের ব্লুপ্রিন্ট। তো এটা কাকে বলে, এটা জিনকে বলা হয়। জিনকে কি বলা হয়, জিনকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। জিনকে কি বলা হয়, জিনকে তোমার জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা তোমার এমসিকিউ তে খুব আসে যে জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলা হয়, জিনকে বলে। এখন এখানে একটা কথা আছে, একটা জিনিসের সাথে এই জিনিসটা গুলাই যায়, কি, মাস্টার ব্লুপ্রিন্ট, মাস্টার ব্লুপ্রিন্ট। তো এটাও ব্লুপ্রিন্ট, ওটাও ব্লুপ্রিন্ট, বাট একটা জীবনের ব্লুপ্রিন্ট, আরটা হলো কি, একটা হলো মাস্টার ব্লুপ্রিন্ট। তো মাস্টার ব্লুপ্রিন্ট কে, মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম। মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম। তার মানে জীবনের ব্লুপ্রিন্ট হলো জিন, আর মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম। এই দুইটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, যে জীবনের ব্লুপ্রিন্ট হলো আমার জিন, আর হলো মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম। তো অর্থাৎ দুইটাই হলো তোমার ব্লুপ্রিন্ট, বাট একটা হলো জীবনের আর একটা হলো মাস্টার। তো এইটা মাথায় রাখবা, কারণ এই দুইটা জিনিস ভুলাই যাবে। অর্থাৎ তুমি মাস্টার ব্লুপ্রিন্টে জিন দাগাইতে আসবা, জীবনের ব্লুপ্রিন্টে জিনোম দাগাইতে আসবে। এখন কথা হলো জিনোম জিনিসটা কি, জিনটা তো বুঝলাম যে ডিএনএ জায়গায় জায়গায় জিন থাকে, যেটা মূলত বৈশিষ্ট্য বহন করে, ওটা হলো জিন। আর জিনোম কি, জিনোম হলো তোমার মূলত জিনের সমষ্টি। জিনের সমষ্টি বলতে ধরো মানুষ কি, মানুষের হলো তোমার 46টা ক্রোমোজোম থাকে। অর্থাৎ মানুষের কি, মানুষের দেহ হলো ডিপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন মানুষের জন্য 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ একটা মানুষের দেহে তোমার 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46টা ক্রোমোজোম থাকে। এখন কথা হলো এই 46কে তোমার দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই 46কে যদি তুমি অর্ধেক করো তাহলে 23 হচ্ছে। 23 হলো কি মানুষের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, যেটা মানুষের জনন কোষে পাওয়া যায়। তো এখন জিনিসটা হলো মানুষের দেহে তোমার হলো 46টা ক্রোমোজোম আছে। তো এটাকে বলা যায় যে মানুষের দেহে কি আছে, মানুষের দেহে 2 সেট ক্রোমোজোম আছে, অর্থাৎ হলো 23 23, 2 সেট ক্রোমোজোম আছে। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। অর্থাৎ বাবা থেকে 1 সেট আসে, মা থেকে 1 সেট আছে, এসে তোমার হলো মূলত তোমার বডিটা তৈরি হয়। অর্থাৎ তোমার বডিতে 2 সেট ক্রোমোজোম আছে, দুইটা হ্যাপ্লয়েড মিলেই তোমার হলো ডিপ্লয়েড বডিটা গঠিত হয়েছে। তো এই যে 1 সেট ক্রোমোজোমে যতগুলা জিন থাকে, অর্থাৎ 1 সেটে মানুষের ক্ষেত্রে 1 সেট অর্থাৎ 23টা ক্রোমোজোমে যতগুলা জিন থাকে, প্রতিটা মানে যতগুলা জিন থাকে, সবগুলা জিনের সমষ্টিকে তোমার জিনোম বলে। অর্থাৎ মানুষের দেহে সবগুলা জিনের সমষ্টিকে কিন্তু জিনোম বলা হয় না। মানুষের দেহে 2 সেট ক্রোমোজোম থাকে, 23 23 করে 2 সেট ক্রোমোজোম থাকে। তো প্রতি সেট ক্রোমোজোমে যতগুলা জিন থাকে তাদের সমষ্টি হলো জিনোম, তাদের সমষ্টিকে জিনোম বলে। অর্থাৎ মানুষের দেহে জিনোম সংখ্যা কয়টি, মানুষের দেহে কিন্তু 2টা জিনোম আছে। অর্থাৎ প্রতি সেট ক্রোমোজোমের জন্য একটা করে জিনোম। মানুষের জিনোম কয়টা, 2টা। এটা বুঝতে পারছো, অর্থাৎ মানুষের 2 সেট ক্রোমোজোম থাকে, তো প্রতি সেটের জন্য একটা করে জিনোম, অর্থাৎ মানুষের 2টা জিনোম, প্রতি সেট ক্রোমোজোমের জন্য একটা করে জিনোম। এটা মোটামুটি তোমাদেরকে একটু বুঝাইতে পারলাম যে জিনোম হলো জিনেরই সমষ্টি, বাট প্রতি সেট ক্রোমোজোমের জন্য, প্রতি সেট, অর্থাৎ হ্যাপ্লয়েডের জন্য জিনোম, ডিপ্লয়েডের জন্য না। হ্যাপ্লয়েডের জন্য 1 সেট হলো একটা জিনোম, আর একটা হ্যাপ্লয়েডের জন্য আরেকটা, টোটাল হলো 2টা জিনোম। এই হলো মূলত জিন আর জিনোমের কাহিনী। তো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, গুলাই যায়। দেন এখানে আরেকটা টপিকের কথা বলা হয়েছে, টপিকটার নাম কি, টপিকটার নাম হলো তোমার বি ক্রোমোজোম। তো টপিকটার নাম হলো তোমার বি ক্রোমোজোম। তো বি ক্রোমোজোম কি, তা আমাদের বডিতে তোমার ক্রোমোজোম আছে। তো এই সব ক্রোমোজোম ব্যতীত কিছু কিছু উদ্ভিদ আছে, কিছু কিছু উদ্ভিদ বা প্রাণী আছে যাদের দেহে একটা আরেকটা ক্রোমোজোম পাওয়া যায়, মানে একটা অন্য টাইপের ক্রোমোজোম পাওয়া যায়। অর্থাৎ ধরো মানুষের দেহে 46টা ক্রোমোজোম আছে, তোমার ধানে 24টা ক্রোমোজোম আছে। এখন ধানে 24টা ক্রোমোজোম বাদেও আরেকটা ক্রোমোজোম পাওয়া যাইতে পারে, অর্থাৎ ধানে না, এটা ধানে পাওয়া যায় না, ভুট্টাতে। ভুট্টাতে যে মানে ওদের যে সংখ্যক ক্রোমোজোম আছে, ওই সংখ্যক ক্রোমোজোম ব্যতীতও আরো একটা এক্সট্রা ক্রোমোজোম পাওয়া যায়।
অর্থাৎ ধরো ভুট্টাতে ধরো তোমার কয়টা আছে, সাপোজ ভুট্টাতে 30টা ক্রোমোজোম আছে, তো ভুট্টাতে আরেকটা ক্রোমোজোম পাওয়া যাবে, অর্থাৎ ওটাকে আসলে মানে ওটা হলো তোমার ক্রোমোজোমের মতোই অনেকটা, কিন্তু ক্রোমোজোম না। এই জন্য ওটাকে কি বলা হয়, ওটাকে তোমার বি ক্রোমোজোম বলা হয়, বি ক্রোমোজোম বলা হয়। এখন এই বি ক্রোমোজোমের বৈশিষ্ট্য কি, তোমার বি ক্রোমোজোমের বৈশিষ্ট্য হলে এটা প্রথমত এটা হলো ক্ষুদ্র, অনেক ছোট হবে, ছোট হবে। দেন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা এটা হলো নন ভাইটাল, মানে এটা অত ইম্পর্টেন্ট না, এটা খুবই মানে কি বলবো, এর কোনো ইম্পর্টেন্স নাই, নন ভাইটাল টাইপের। দেন তারপরে কি, তারপরে আরেকটা বৈশিষ্ট্য বলা আছে, এটা কি, এটা হলো হেটারোক্রোমাটিন সম্পন্ন। তো আমরা যখন ক্রোমাটিন পড়াইছিলাম তখন তোমাদেরকে বলে দিছিলাম যে ক্রোমাটিন কি দুই প্রকার, একটা হলো তোমার ইউক্রোমাটিন আর একটা হলো হেটারোক্রোমাটিন। তো এই যে তুমি হলো বি ক্রোমোজোমের মধ্যে হেটারোক্রোমাটিনকে পাবা। তো হেটারোক্রোমাটিন কেমন ক্রোমাটিন, এই হেটারোক্রোমাটিন হলো তোমার এর মধ্যে যে ডিএনএ থাকে ওটা হলো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বলতে এর মধ্যকার ডিএনএ শুধু নামে ডিএনএ থাকে, বাট ওটা কোনো কাজ করতে পারে না, প্রোটিন সংশ্লেষও করবে না, তোমার রেপ্লিকেশনও করবে না, বংশগতির বৈশিষ্ট্য বহন করবে না, কোনো কাজ করবে না। তো এই যেই ক্রোমাটিনে নিষ্ক্রিয় ডিএনএ থাকে, আর এই ডিএনএটা যদি এই ক্রোমাটিনটা তোমার অধিক কুণ্ডলিত হয়, তো সেটাকে তোমার হেটারোক্রোমাটিন বলে। আর এই হেটারোক্রোমাটিনটা এই বি ক্রোমোজোমে পাওয়া যায়। এই হলো আরেকটা বৈশিষ্ট্য। তারপরে আরেকটা বৈশিষ্ট্য কি, আরেকটা বৈশিষ্ট্য হলো এটা হলো তোমার আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ। এটা হলো কি, এটা হলো আত্মকেন্দ্রিক বংশগতীয় পদ্ধতি, এটা জেনে রাখো, এর কিছু বৈশিষ্ট্য তোমরা জেনে রাখো, এটা অত বোঝা লাগবে না, অত ইম্পর্টেন্ট কিছু না। এটা কি, এটা হলো তোমার আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, একে তোমার ইংলিশে সেলফিশ বলা হয়, আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ, বংশগতীয় পদার্থ। এই হলো এর আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি, আরেকটা বৈশিষ্ট্য হলো এ হলো মেন্ডেলের সূত্র মানে না। এখন মেন্ডেলের সূত্র কি, এই জিনিসটা তোমরা যখন হলো প্রাণী বিজ্ঞানের 11 নম্বর অধ্যায় পাবা তখন তুমি মানে জানতে পারবে। অর্থাৎ তোমার মেন্ডেল, একে একে কি বলা হয়, একে তোমার জিন তত্ত্বের পিতা বলা হয়। জিন তত্ত্বের পিতা হলো মেন্ডেল। অর্থাৎ এই যে পিতা মাতা থেকে সন্তানের বৈশিষ্ট্যটা, মানে পিতা মাতা থেকে সন্তানের বৈশিষ্ট্য দেয়, কারণ এই জিনিসটা আসলে কেমনে হয়, কিভাবে হয়, এইগুলা আগে বিজ্ঞানীরা তেমন বিজ্ঞানীদের ধারণা ছিল না। তো প্রথম এই জিনিসটা সম্পর্কে তোমার ধারণা দেয় হলো গ্রেগর জোহান মেন্ডেল। তিনি প্রথম এই জিনিসটা সম্পর্কে রিসার্চ করেন, রিসার্চ করে একটা মানে ভালো একটা মানে যুক্তিসঙ্গত একটা ধারণা তিনি দেন। এজন্য তাকে জিন তত্ত্বের পিতা বলা হয়। তো সে এই বংশগতি নিয়ে কিছু সূত্র দিয়ে গেছে। তো ওই সূত্রগুলো তোমার নর্মালি বংশগতির ক্ষেত্রে এই সূত্রগুলা মানা হয়। বাট এই যে বি ক্রোমোজোম, সে হলো এই মেন্ডেলের যে সূত্রগুলা দিছে ওই সূত্রগুলা মানে না। বি ক্রোমোজোম কি করে না, মেন্ডেলের সূত্র মানে না, মেন্ডেলের সূত্র মানে না। আর একটা বৈশিষ্ট্য আছে, আরেকটা বৈশিষ্ট্য হলো এটা হলো অল্প জিন বহনকারী, অর্থাৎ এতে তেমন একটা বেশি জিন থাকে না, যদি ক্রোমোজোমের মধ্যে অল্প জিন থাকে, অল্প জিন বহনকারী। এই হলো আরেকটা বৈশিষ্ট্য। আর এই হলো মূলত বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানা লাগবে যে বি ক্রোমোজোমের বৈশিষ্ট্য কি, মূলত বি ক্রোমোজোম হলে এমন একটা ক্রোমোজোম, অর্থাৎ মানুষের সবার বডিতে একটা ফিক্সড অ্যামাউন্টের ক্রোমোজোম আছে। তা কিন্তু কিছু কিছু জীব আছে যাদের দেহে ফিক্সড অ্যামাউন্টের ক্রোমোজোম বাদেও আরেকটা ক্রোমোজোম পাওয়া যায়, যেমন ভুট্টাতে ধরো 30টা ক্রোমোজোম আছে ফর এক্সাম্পল। তো ওই 30টা ক্রোমোজোম বাদেও 31 নাম্বার একটা ক্রোমোজোম পাওয়া যাবে, যেটা হলো তোমার বি ক্রোমোজোম। তো এই বি ক্রোমোজোমটার বৈশিষ্ট্য, গঠন টঠন অনেকটা ক্রোমোজোমের মধ্যে হলেও এই ক্রোমোজোমের মতো কাজ করে না। এটার গঠন কেমন হয়, এটা প্রথমত অনেক ক্ষুদ্র হয়, নন ভাইটাল, অর্থাৎ আমাদের বডির জন্য কিন্তু ক্রোমোজোম খুবই ভাইটাল একটা জিনিস, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বাট এই বি ক্রোমোজোমের কিন্তু আমাদের বডির জন্য কোনো ইম্পর্টেন্স নাই, অর্থাৎ এই যে জীবে থাকে ওই জীবের বডির জন্য এর কোনো ইম্পর্টেন্স নাই। তৃতীয় কথা হলো এই যে ক্রোমোজোমটা যে ক্রোমাটিন দ্বারা গঠিত, ওই ক্রোমাটিনটা হলো তোমার হেটারোক্রোমাটিন, অর্থাৎ ওই ক্রোমাটিনের মধ্যে তোমার নিষ্ক্রিয় ডিএনএ থাকবে এবং অধিক কুণ্ডলিত হবে। তারপরে কথা হলো এটা বংশগতীয় পদার্থ, বাট আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ, অর্থাৎ এটা আমাদের বডির জন্য বংশগতীয় পদার্থ না। তো আমাদের বডিতে ক্রোমোজোম থেকে আমাদের বংশগতিকে বহন করতেছে, বাট এটা নিজের কাজ করে, বডির কোনো কাজ করে না, এই জন্য একে আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ বলা হয়েছে। তারপরে কি ম্যান্ডেল কি করেছেন, ম্যান্ডেল বংশগতি সম্পর্কে কিছু সূত্র দিয়ে গেছেন। তো বংশগতি নর্মালি এই সূত্রগুলো মেনেই চলে, বাট এই যে বি ক্রোমোজোম আছে সে আবার ম্যান্ডেলের সূত্র মানে না। তারপরে হলো এর মধ্যে যে এই যে বি ক্রোমোজোমের মধ্যে জিন তেমন একটা বেশি থাকে না, অল্প সংখ্যক জিন থাকে। তো এই হলো মূলত বি ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু জানা লাগবে। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, 6টা বৈশিষ্ট্য, অ্যাটলিস্ট 4 থেকে 5টা বৈশিষ্ট্য তোমাদের একটু মাথায় রাখা লাগবে। গেল বি ক্রোমোজোমের বৈশিষ্ট্য। এখন এই বি ক্রোমোজোমটা কোথায় পাওয়া যায় এই জিনিসটা তোমাদের একটু জানা লাগবে। তো এখানে তোমার দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা জায়গার কথা বলা আছে যেখানে বি ক্রোমোজোম পাওয়া যায়, অর্থাৎ বি ক্রোমোজোম খুবই রেয়ার একটা জিনিস, খুবই দুর্লভ একটা জিনিস, এটা সব জায়গায় পাওয়া যায় না। তো এখানে দুইটা জিনিসের কথা বলা আছে, দুইটা উদ্ভিদের নাম বলা আছে। এটা হলো ভুট্টাই পাবা, আরেকটা কোথায় পাবা, আরেকটা পাবা হলো তোমার উলট চন্ডাল উদ্ভিদ। এই দুইটা জায়গায় তুমি এই বি ক্রোমোজোম আপাতত মানে রিসার্চ করে দেখা গেছে যে এই ভুট্টা আর উলটচন্ডল উদ্ভিদ
এই দুইটা জায়গায় হলো এই বি ক্রোমোজোমে দেখা পাওয়া গেছে। তো তোমরা এই উদাহরণ দুইটা মাথায় রাখবা যে বি ক্রোমোজোম ভুট্টা আর উলটচন্ডাল উদ্ভিদে পাওয়া যায়। এতটুকু তোমরা মাথায় রাখবা। তারপরে এখানে আরেকটা কথা বলা আছে যে উলটচন্ডাল উদ্ভিদ সম্পর্কে। উলটচন্ডাল উদ্ভিদ সম্পর্কে অর্থাৎ উলটচন্ডাল উদ্ভিদ একটা পদার্থ ক্ষরণ করে বা একটা পদার্থ কি করে, একটা পদার্থ হলো তৈরি করে। উলটচন্ডাল উদ্ভিদ নিজের মধ্যে একটা পদার্থ তৈরি করে, সেই পদার্থের নাম কি? সেই পদার্থের নাম হলো তোমার কলসিসিন অ্যালকালয়েড। কলসিসিন, তো কলসিসিন তো, হ্যাঁ কলসিসিন অ্যালকালয়েড। তো এই কলসিসিন অ্যালকালয়েড একটা পদার্থ, একটা প্রাকৃতিক পদার্থ যেটা কিসের মধ্যে সৃষ্টি হয়, যেটা হলো এই উলটচন্ডাল উদ্ভিদের মধ্যে সৃষ্টি হয়। তো এই কলসিসিন অ্যালকালয়েডের কাজ কি? এটা হলো তোমার হলো বাতের যে বা গেটে বাতের উত্তম ঔষধ, অর্থাৎ বাতের যে ব্যথা আছে যেটাকে তোমার গেটে বাত বলা হয়, গেটে বাতের, অর্থাৎ এটা মূলত তোমার বাতের ব্যথা বলে, তোমরা অনেকেই শুনছো বাতের ব্যথা। তো এই বাতের ব্যথার হলো উত্তম ঔষধ, অর্থাৎ এটা বাতের ব্যথা নিরাময়ে খুবই ভালো কাজ করে। এটা মূলত ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ মানে বাতের ব্যথা হইলে ওটা তোমার নিরাময় করার জন্য, অর্থাৎ ওটা চিকিৎসার জন্য ঔষধ হিসেবে এই কলসিসিন অ্যালকালয়েড পদার্থটা ব্যবহার করা হয়। আর এটা তৈরি করে কে? এটা তৈরি করে হলে এই উলটচন্ডাল উদ্ভিদ। তো এই ইনফরমেশনটা একটু জানবা যে ভুট্টা আর উলটচন্ডাল উদ্ভিদে বি ক্রোমোজোম পাওয়া যায়, আর উলটচন্ডাল উদ্ভিদে একটা রাসায়নিক পদার্থ তৈরি হয় যেটাকে তোমার কলসিসিন অ্যালকালয়েড বলা হয়। কলসিসিন অ্যালকালয়েডের কাজ কি? যেটা হলো তোমার গিটে বাতের ব্যথার উত্তম ঔষধ হিসেবে কাজ করে। এটা বাতের ব্যথার একটা উত্তম ঔষধ, অর্থাৎ বাতের ব্যথার নিরাময়ে ব্যবহার করা হয়। এই হলো বি ক্রোমোজোম সম্পর্কে এতটুকু জানলেই তোমার হচ্ছে। তো তোমরা এতটুকু জানবা বি ক্রোমোজোম সম্পর্কে, এতটুকু তোমরা জেনে রাখবা। তো এখন তোমাদেরকে আরো কিছু জিনিস আমি একটু পড়াবো, আমি তোমাদেরকে আরো কিছু জিনিস পড়াবো। তো এখানে তোমাদের কি হয়, তোমাদের ক্রোমোজোম আর জিন এই দুইটা জিনিসটা অনেকের হলো কি বলে বেঁধে যায়। বেঁধে যায় বলতে ধরো তুমি মানে একটা প্রশ্ন দিছে, একটা এমসিকিউ দিছে, তো এমসিকিউর অ্যান্সার ক্রোমোজোম হবে না জিন হবে, তখন তোমার মানে কি বলবো একটু কনফিউশনে তৈরি করবা, হয়ে যাবে। কারণ জিনও যেই কাজ করে ক্রোমোজোমও সেই কাজ করে, জিন স্পেসিফিকলি করে আর ক্রোমোজোম ইনডাইরেক্টলি করে, বাট দুইজনই তো সেম কাজ করে। এখন কথা হলো তুমি কখন কি করবা। তো তোমাদেরকে আমি একটা ট্রিক শিখাই দিই যে যদি তোমার লাইনের মধ্যে শুধু বংশগতি ওয়ার্ডটা থাকে, শুধু বংশগতি ওয়ার্ডটা থাকে তাইলে কি, তাইলে তুমি ক্রোমোজোম অ্যান্সার করবা। লাইনের মধ্যে যদি শুধু বংশগতি ওয়ার্ডটা থাকে তাহলে কি হবে, তুমি এমসিকিউতে ক্রোমোজোম অ্যান্সার করতে পারো। বাট লাইনের মধ্যে তোমার হলো কি বংশগতির সাথে কি আছে, বংশগতির সাথে বৈশিষ্ট্য ওয়ার্ডটা আছে, বৈশিষ্ট্য ওয়ার্ডটা আছে, বা লাইনে শুধুমাত্র এই বৈশিষ্ট্য ওয়ার্ডটা আছে, বৈশিষ্ট্য ওয়ার্ডটা আছে, তখন তুমি কি অ্যান্সার করবা, তখন তুমি জিন অ্যান্সার করবা। তো এইটা তোমাদেরকে একটু শিখাই দিলাম যে বংশগতি থাকলে ক্রোমোজোম অ্যান্সার করবা, আর লাইনে যদি বংশগতির সাথে বৈশিষ্ট্য থাকে তাইলে জিন অ্যান্সার করবা, আর বংশগতি নেই কিন্তু বৈশিষ্ট্য আছে তাইলেও জিন অ্যান্সার করবা। অর্থাৎ বৈশিষ্ট্য থাকলেই জিন, আর বংশগতি থাকবে কিন্তু বংশগতির সাথে বৈশিষ্ট্য থাকা যাবে না। যদি শুধু বংশগতি থাকে তাইলে ক্রোমোজোম, বাট বংশগতি প্লাস বৈশিষ্ট্য থাকলে জিন, বা শুধু বৈশিষ্ট্য থাকলেও জিন। তো এখানে একটা কথা বলা হয়েছে যে বংশগতীয় বস্তুর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, আমি তোমাদেরকে দাগাই দিছি। আর আরেকটা কথা বলা হয়েছে কি, জিনই হচ্ছে জীবের সকল চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক। অর্থাৎ দেখো এই যে জিনের ওই লাইনে কিন্তু বৈশিষ্ট্যের কথা বলা আছে, আর হলো তোমার ওই ক্রোমোজোমের ওই লাইনে কিন্তু বংশগতির কথা বলা আছে। এখন জিনের লাইনে শুধু বৈশিষ্ট্যের কথা বলা আছে, এখানে কিন্তু বংশগতি ওয়ার্ডটাও আনা যায় তো, বাট বৈশিষ্ট্যকে রাখা লাগবে, তাইলে জিন হবে। আর ওইখানে শুধু বংশগতি আছে তাই ক্রোমোজোম হয়েছে। এই জন্যই আমি তোমাদেরকে ওই দুইটা লাইন লাগাই দিচ্ছি, যাতে তোমরা এই মানে ব্যাস এই পার্থক্যটা বুঝে এমসিকিউতে যাতে কনফিউজ না হয়, তোমরা জন্য বোঝো যে বংশগতি আছে তার মানে ক্রোমোজোম, আর বংশগতি প্লাস বৈশিষ্ট্য আছে বা শুধু বৈশিষ্ট্য আছে এজন্য হলো তোমার জিন। এই হলো মূলত আমার ক্রোমোজোম টপিক। তোমার মানে কি বলবো, তিনটা পার্ট, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, তিনটা ভিডিওর মাধ্যমে আমি এই ক্রোমোজোম টপিকটা A to Z আলোচনা করছি। এটা খুবই কনফিউজিং একটা টপিক এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এর জন্য একটু মানে ভিডিওগুলো একটু লেন্দি হয়েছে, একটু বড় হয়ে গেছে। বাট তোমরা যদি জিনিসটা প্রপারলি বুঝতে পারো তাহলে দেখবা যে পরবর্তীতে তোমাদের আর এগুলা করতে টাইম লাগবে না। তো আমার ক্রোমোজোম টপিকটা আমি A to Z এই পার্ট থ্রি ভিডিওর মাধ্যমে কিন্তু A to Z শেষ করে ফেললাম। তো নেক্সট ভিডিওতে আমরা মূলত নেক্সটে আরেকটা টপিক আছে নিউক্লিক অ্যাসিড, তো নেক্সট ভিডিওতে আমরা নিউক্লিক অ্যাসিড টপিকটা শুরু করব। তো ক্রোমোজোম টপিকটা এখানেই শেষ করলাম, আজকের ভিডিও এখানেই থাকলো। আসসালামু আলাইকুম।